বিবেকানন্দ অনুধ্যানের আজকের পর্বে আমরা স্বামীজির স্বহস্তে লিখিত ভারতবর্ষের কতগুলো সমস্যা যেগুলো স্বামীজি নিজে হাতে লিখেছেন তার মধ্যে একটি নিয়ে আলোচনা করব। এবং এই সমস্যাগুলোর ওপরে যদি আলোকপাত না করা হয় এবং এই সমস্যার সমাধানের জন্য যদি আমরা চেষ্টা না করি, তাহলে ভারতবর্ষকে জগৎ সভায় নতুন করে আবার শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য যে পরিশ্রম করার দরকার, মাথায় রাখতে হবে যে আমরা তাহলে সেই পরিশ্রম করতে পারবো না। স্বামীজি লিখছেন ভারতবর্ষের অবনতির কারণ হিসেবে, স্বামীজি লিখছেন জাতীয় মহাপাপ জনসাধারণকে অবহেলা করা। আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই আমাদের অবনতির অন্যতম কারণ। ওই যারা চাষা ভূষা তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোট জাত, আবার এই কথাটা আরেকবার শোনা দরকার, বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোট জাত, তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে, তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্য করবার কোনো বন্ধু নেই। তারা যতই চেষ্টা করুক তাদের উঠবার উপায় নেই, তারা দিন দিন ডুবে যাচ্ছে। নিষ্ঠুর নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করছে তার বেদনা তারা বিলক্ষণ অনুভব করছে, কিন্তু তারা জানে না কোথা থেকে ওই আঘাত আসছে। ভারতের সমস্ত দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র্য। পুরোহিত শক্তি ও পরাধীনতা তাদের শত শত শতাব্দী ধরে নিষ্পেষিত করেছে। অবশেষে তারা ভুলে গেছে যে তারাও মানুষ। দেখুন, এই অংশটা পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো যে স্বামীজি একেবারে সমাজের অন্তজ শ্রেণীর মানুষ যারা নিজেদের কাজকর্মের মাধ্যমে আমাদের দুবেলা দুমুঠো মুখে গ্রাস তুলে দেওয়ার বন্দোবস্ত করছে, তাদের কথা বলছেন। সেই চাষাভূষদের কথা বলছেন, যারা দুবেলা কষ্ট করে মাঠে ফসল ফলায় বলে আমাদের মতো এলিট সোসাইটির মানুষদের মুখে অন্যের গ্রাসটি ওঠে, তাদের কথা কেউ ভেবে দেখে না। আমরা 50 টাকা 60 টাকা কেজি দরে চাল কিনছি, কিন্তু একবারও ভেবে দেখি না যে এই চাল কষ্ট করে যে চাষি ফলাচ্ছে সে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে কিনা। এবং যদি দেখিও তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিছু ডোনেশন কিছু ইত্যাদি টাকা পয়সা দিয়ে নিজেদের দায় ঝেড়ে ফেলবার চেষ্টা করি, কিন্তু তা তো করলে চলবে না। স্বামীজি স্বদেশ মন্ত্রতে বলছেন যে এই সমগ্র ভারতবাসী আমার ভাই, আমার বোন, আমার পরিবারের অন্তর্ভুক্ত। পরিবারের কাউকে কেবলমাত্র একটু ডোনেশন দিয়ে তো আমরা ছেড়ে দিতে পারি না। তো ফলত তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা বা রাজনৈতিক জায়গা থেকে, যে কথাটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বারবার বলি, যে স্বামীজি নেতাজি এদেরকে পলিটিক্যালি অ্যানালাইসিস করা ভীষণভাবে প্রয়োজন। কারণ 140 কোটির গণতান্ত্রিক ভারতবর্ষে, যেখানে রাজনীতি ভারতবর্ষের মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, সেখানে দাঁড়িয়ে যদি তাদেরকে পলিটিক্যালি অ্যানালাইসিস না করা যায়, শুধু ওপর ভেসে ভেসে একটা আধ্যাত্মিকতা জ্ঞান গর্ভ কথা বলা হয়, তাহলে আলটিমেটলি তাতে কোনো লাভ নেই। পলিটিক্যালি অ্যানালাইসিস করে আমাদেরকে দেখতে হবে যে এই মানুষগুলোর উন্নতিকল্পে কি করে নিজেদেরকে কাজে লাগানো যায়, কি করে এদের ছেলে মেয়েদেরকে আরও বেশি শিক্ষা দেওয়া যায়, কি করে এদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে সমাজের সেই শ্রেণীটার অন্তর্ভুক্ত করা যায় যে শ্রেণীতে এলে পরে তাদের দারিদ্র্যর অন্ধকারে নিমজ্জিত রয়েছে তারা এত বছর, সেই দারিদ্র্য থেকে তাদেরকে বের করে আনা যাবে। এইটা কোনো সরকারই ভাবছেন না, আর মানুষ তো ভাবছে নাই, কারণ মানুষই সরকার তৈরি করে। স্বামীজি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এখানে লিখছেন যে এই মানুষগুলো বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোট জাত। বিজাতি বিজিত এবং স্বজাতি নিন্দিত। বিজাতি অর্থাৎ এই যে জাতিটি, তাদেরকে যদি আলাদা করে একটা জাতি হিসেবে ক্লাসিফাইড করা হয়, তাহলে দেখা যাবে যে আমরা যারা তথাকথিত এলিট সম্প্রদায় ভুক্ত, তারা কিন্তু এদেরকে সবসময় একটা নিচু নজরে দেখার চেষ্টা করি। এবং এরা স্বজাতি নিন্দিত তো বটেই, কারণ এদের নিজেদের মধ্যে এত বেশি খেই, এত বেশি মারামারি, এত বেশি রোষানলে এরা সবসময় থাকে একে অপরের প্রতি। তো ফলত এদের সেই যে উত্তরণের জায়গা সেটা কিন্তু তৈরি হয় না। অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাই যে কেউ যদি চেষ্টাও করেন, এদের মধ্যে সেই নলেজটা বা সেই ভাবমূর্তিটাই নেই যে আমরা
নিজেরা একটু বড় হতে চাইবো, তার একটা কারণ তারা বারবার বড় হতে গিয়ে এই এলিট সোসাইটির কাছে ধাক্কা খেয়েছে। এই এলিট সোসাইটি চায় যে তারা চিরকাল চাষই করুক, তারা চিরকাল ওই বিজাতি বিজিত এবং স্বজাতি নিন্দিত জাতি হয়েই থাকুক। স্বামীজি বলছেন যে ভারতের সমস্ত দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র। আজকে যদি পশ্চিমবাংলায় আমরা দেখতে পাই, আমরা খুব বড় গলায় বলি যে কলকাতায় সব থেকে কম দামে খাবার পাওয়া যায়, কলকাতায় সব থেকে কম দামে এই পাওয়া যায়, ওই পাওয়া যায়, সেই পাওয়া যায়, গাড়ি ভাড়া সব থেকে কম। কিন্তু মাথায় রাখতে হবে কেন কম, তার কারণ কলকাতার মানুষদের হাতে কোনো পয়সা নেই, কলকাতার সব থেকে কম দামে শ্রমিক পাওয়া যায়। আজকে আমরা যারা ধরুন আইটি সেক্টরে কাজ করি, বা যারা ধরুন অন্যান্য বিভিন্ন সেক্টরে কাজ করি, বা যারা ধরুন কারোর বাড়িতে বাসন মাজেন, বা রিক্সা চালান, বা টোটো চালান, বা অটো চালান, তারা যে টাকাটা পান, আজকে আপনি ব্যাঙ্গালোরের অটো ভাড়া দেখুন, মুম্বাইয়ের অটো ভাড়া দেখুন, আর কলকাতার অটো ভাড়া দেখুন। আমরা এখনও 15, 20, 25 টাকায় ট্রাভেল করতে পারি, ওখানে অটো ভাড়া শুরু হয় 50, 75, 100 টাকা থেকে। কারণ সেখানে মানুষের হাতে টাকা আছে, আর আমাদের এখানে মানুষের হাতে টাকা নেই, কারণ কাজ নেই, চাকরি নেই। তো ফলত একেবারে দরিদ্রতার অন্ধকারে আমরা নিমজ্জিত। শুধুমাত্র উদরবৃত্তির জন্যেই যদি একটা জাতিকে ভাবতে হয়, তাহলে সেই জাতির মানুষগুলো সেই জাতিটাকে একটা উপরে তোলার জন্য ভাববে, বা সেই জাতিটার উত্থানের জন্য ভাববে কখন? তো ফলত স্বামীজি বলছেন যে ভারতের সমস্ত দুর্দশার মূল হচ্ছে এই জনসাধারণের দারিদ্র্য। পুরোহিত শক্তি ও পরাধীনতা তাদের শত শত শতাব্দী ধরে নিষ্পেষিত করেছে। অবশেষে তারা ভুলে গেছে যে তারাও মানুষ। এই যে মানুষগুলো যারা সো কল্ড নিচু জাত, তাদেরকে পুরোহিত শক্তি ধর্মীয় জায়গা থেকে আমরা দেখতে পাই যে পুরোহিত মশাই বাড়িতে যাচ্ছেন এবং নানান রকম নিদান দিচ্ছেন। তারা নিজেই ধর্মবোধ সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। স্বামীজি অন্য এক জায়গায় বলছেন যে হিন্দু ধর্মের অবনতির মূল দুটি কারণ, এক হচ্ছে কপট সাধু, আর দুই হচ্ছে পুরোহিততন্ত্র। পুরোহিততন্ত্র যে কি সাংঘাতিক জিনিস তারা আমরা যারা জানি তারা জানি। একটি মানুষের ধর্মীয় বোধের পত্তন হয় পুরোহিতদের থেকেই, কারণ পুরোহিত মশাইরাই নানান রকম নিদান ইত্যাদি প্রভৃতি দেন যে এটা করা উচিত, ওটা করা উচিত, ওটা করা উচিত না, সেটা করা উচিত না। এবং সেখান থেকেই কিন্তু আমাদের ধর্মবোধটা জাগরিত হয়, কারণ পরবর্তীকালে আমরাই অন্যান্য মানুষদেরকে বলি যে আমাদের পুরোহিত মশাই তো এই বলেছেন, আমাদের পুরোহিত মশাই তো ওই বলেছেন, আমাদের পুরোহিত মশাই তো সেই বলেছেন। তাহলে ফলত কেবলমাত্র পুরোহিততন্ত্রের উপর মানে বিশ্বাস করে থাকলে এবং তাদের উপরে ভিত্তি করে থাকলে চলবে না। আমাদেরকে নিজেদেরকে পড়াশুনো করতে হবে, ধর্ম সম্বন্ধে আমাদের নিজেদেরকে যথেষ্ট সচেতন হতে হবে, আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে অধিকাংশ পুরোহিত তাদের ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তারা কেবলমাত্র নিজেদের পুঁজি ভরার জন্য এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথায় ওই চাল কলা বাঁধা বেঁধে নিয়ে যাওয়ার জন্য এরা পুরোহিতটি হয়েছে। পুরোহিততন্ত্র দিনের পর দিন এদেরকে বুঝিয়েছে যে তোমরা অজ্ঞ, তোমরা নিচু জাত, এবং সেই একই কাজ আমরাও দিনের পর দিন করে চলেছি। ফলত কি হচ্ছে, ভারতবর্ষের একটা অংশ, এবং যে অংশটা সবথেকে ইম্পর্ট্যান্ট অংশ, যাদের দুবেলা পরিশ্রমের ফলে আমরা আজকে যারা মুচি, যারা আমাদের জুতো সেলাই করে দিচ্ছেন, যারা ম্যাথর, যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার করে এই শহরটাকে সুন্দর করে রাখার চেষ্টা করছেন, যারা চাষি, যারা দুমুঠো খাবার আমরা যে এই যে মুখে তুলছি সেইটার যারা ব্যবস্থা করে দিচ্ছেন, আমরা কখনো জানতে চাই না যে তারা ভালো আছেন কিনা। তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে প্রপার শিক্ষা দেওয়ার কথা আমরা কখনো চিন্তা করি না। স্বামীজি বলছেন যতদিন না এই খেটে খাওয়া মানুষগুলোর কে সোসাইটি, আমরা যারা এলিট সোসাইটিভুক্ত মানুষ, তারা যতদিন না এদের দিকে নজর দেব, যতদিন না রাজনৈতিক সংগঠনগুলো এদের উপরে নজর দেবে, ততদিন ভারতবর্ষের সার্বিক কল্যাণ কখনোই সম্ভব নয়। কারণ যে দেশে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, মাথায় রাখতে হবে ভারতবর্ষ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেই দেশে এই খেটে খাওয়া মানুষগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই, তাদেরকে যদি উন্নীত করার চেষ্টা না করি, স্বামীজি এক জায়গায় বলছেন যে শূদ্রদেরকে ব্রাহ্মণত্বে উন্নীত করতে হবে, এবং ব্রাহ্মণত্বে উন্নীত করার উপায় কি? তাদেরকে বিদ্যা দেওয়া, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে ধর্মজ্ঞান দেওয়া, এবং তাদের দারিদ্র্য লাঘব করা। কারণ ঠাকুর বলছেন যে খালি পেটে ধর্ম হয় না। তাহলে এই হচ্ছে ভারতবর্ষের একটি অবনতির জাতীয় একটি কারণ, একটি মূল কারণ, যেটি স্বামীজি নিজে হাতে লিখছেন। পরবর্তী পর্যায়ে আমরা আবার আরেকটি নতুন কারণ নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করব যে স্বামীজি এবং নেতাজির পথে হেঁটে তাদেরকে আদর্শ হিসেবে মেনে চলে কি করে ভারতবর্ষের এই সমস্যাগুলির সমাধান আমরা করতে পারি, এবং কি করে ভারতবর্ষকে আবার তার লুপ্ত গৌরব পুনরুদ্ধারে সাহায্য করতে পারি। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।